আহ, তাহরির স্কয়ারটা হোটেল নেওয়ার জন্য বেস্ট, কারণ তো ইজিপ্টে যে ব্যাপারটা হচ্ছে, ইজিপ্টে যাওয়ার জন্য আপনাদের মূলত ৩ টা ব্যাপার দেখতে হবে। এখানে ভিসার কিছু ব্যাপার আছে, ভিসা, এয়ারপোর্ট এই বিষয়গুলো হচ্ছে আপনারা পরে দেখবেন। এটা অনেক ভিডিও আছে, সেগুলো দেখলে বুঝতে পারবেন। তো এখানে ৩ টা ব্যাপারের মধ্যে ১ম হচ্ছে স্ক্যামার। ইজিপ্টটাকে বলা হয় যে স্ক্যামারের দেশ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এখানে পরিবহনের ব্যবস্থাটা কী? তৃতীয় ব্যাপার হচ্ছে যে এখানে থাকার ব্যবস্থাটা কী? তো এখানে যদি আপনার ১ম ব্যাপারটা থাকেন যেটা হচ্ছে স্ক্যামার, স্ক্যামারের ব্যাপারটা দেখতে হলে আপনাদের সর্বপ্রথম দেখতে হবে যে স্ক্যামগুলা করে কে? এবং স্ক্যামগুলো হয় কীভাবে? আপনাদের স্ক্যামগুলো মূলত হয় হচ্ছে উবারে, স্ক্যামগুলো হয় দোকানে, স্ক্যামগুলো হয় রেস্টুরেন্টে। এগুলো থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে যে আপনাদের সাথে একজন অ্যারাবিক কাউকে নিতে হবে। অ্যারাবিক যদি কাউকে নিতে চান, সেক্ষেত্রে আপনি যদি একজন ইজিপশিয়ান অ্যারাবিক কাউকে হায়ার করেন, সেক্ষেত্রে পার ডে হচ্ছে $100 তারা চার্জ করবে। তো পার ডে $100 না দিয়ে আপনাদের সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে আল আজহার ইউনিভার্সিটি আছে। আল আজহার ইউনিভার্সিটিতে আমাদের অনেক বাঙালি স্টুডেন্ট আছে। তাদেরকে বললে তারা হচ্ছে ট্যুর গাইড হিসেবে কাজ করে। এখানে অনেক গ্রুপ আছে। তো আমারও একটা ফ্রেন্ড গ্রুপ আছে এখানে, যারা হচ্ছে ওখানে স্টুডেন্ট হিসেবে ট্যুর গাইডের কাজ করে। তাদেরকে নিলে সবথেকে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে তাদের যে এন্ট্রি ফি গুলো আছে, ট্যুর গাইডের এন্ট্রি ফি নরমালি যেখানে থাকে £১,০০০, সেখানে হচ্ছে স্টুডেন্টদের জন্য 50% ডিসকাউন্ট। সেখানে £৫০০ হয়ে যায়। তো আপনাদের এক খরচ বেঁচে যেতেছে। দ্বিতীয়ত হচ্ছে তারা বাংলায়ও কথা বলতে পারতেছে, অ্যারাবিকেও কথা বলতেছে। অ্যারাবিকে যখন কথা বলতেছে তারা হচ্ছে যে অ্যারাবিক ইজিপশিয়ান স্ক্যামার যারা আছে সেটা থেকে তারা বাইচে যাইতেছে। আর যারা এখন ইংলিশে কথা বলতেছে, যারা অ্যারাবিক বুঝে না, অন্যান্য লোক আছে, তারা হচ্ছে তাদের সাথে ইংলিশে কথা বলতে পারতেছে এবং বাংলায় কথা বলতেছে, আপনাকে সবকিছু এক্সপ্লেইন করতে পারতেছে। দ্বিতীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে পরিবহনের কী ব্যবস্থা। আপনি যদি ইজিপ্টে যান, সেক্ষেত্রে ১ম দিন দেখার চেষ্টা করবেন যে হচ্ছে পিরামিড অফ গিজা অ্যান্ড স্টেপ পিরামিড, ২ টা একসাথে অবশ্যই। ২ টা একসাথে দেখতে গেলে আপনার স্টেপ পিরামিড যাইতে হলে প্রায় ২ ঘন্টা হাইটে যাইতে হয়। যদি আপনার সাথে গাড়ি থাকে সেক্ষেত্রে আপনার ৫ মিনিটে চলে যেতে পারতেছেন এই জায়গাটা। তো আপনাদের সবথেকে বড় করণীয় যেটা, সেটা হচ্ছে হোটেল থেকে নামার পরে দেখবেন এখানে প্রচুর পরিমাণে গাড়ি আছে। এখানে কলকাতার যে সিস্টেমটা মূলত ঐরকম সিস্টেমে ওইখানে গাড়ি চলে। ওইখানের ট্যাক্সিগুলো মূলত ঐরকম থাকে। তো ওইখানে আপনি একটা ট্যাক্সি যদি 12 আওয়ার্সের জন্য ভাড়া করে নেন, সেক্ষেত্রে সর্বোচ্চ £১,২০০ নিবে। £১,২০০ জায়গায় হাইস্ট £১,৩০০ নিতে পারে। আপনার কাজ শেষ হলে আরো £২০০ টিপস দিয়ে দিলেন, শেষ। এখানে শেষ হয়ে গেল। আর এইভাবে যে আপনি উবার ইউজ করেন, উবার ইউজ করতে গেলে দেখা গেছে প্রায় ১৫০০, ১৬০০, £১,০০০ লাইগাই যাবে। তো এটার থেকে বেস্ট ওয়ে হচ্ছে যে একটা গাড়ি ভাড়া নিয়ে নেন। শুধুমাত্র যেদিন আপনার ইজিপ্টে থাকবেন সেই দিনের জন্য। যেদিন আলেকজান্দ্রিয়া যাবেন, যেদিন অন্য জায়গায় যাবেন, ওই দিনের হিসাব আলাদা। ওই দিনের একেক দিন একেক ব্যবস্থা আছে। আর থার্ড হচ্ছে যে হোটেল কোথায় নিবেন? হোটেল কোথায় নিবেন এটা আমার ট্যুর গাইড সম্পূর্ণ বিস্তারিত বলে দিছে, যে হোটেলটা কোথায় নিবেন, কেন নিবেন এবং কিসের জন্য নিলে ওই জায়গাটা ভালো হবে। আপনি যদি ইজিপ্টের মধ্যে হচ্ছে পিরামিড অফ গিজার সামনে হোটেল নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যেকোনো জায়গায় যাতায়াতের জন্য প্রচুর পরিমাণ সময় নেবে। তো এখানে ইজিপ্টে একটা এরিয়া আছে যেখান থেকে সব জায়গায় ইজি অ্যাক্সেস পাওয়া যায়। তো তাহরির স্কয়ারটা হোটেল নেওয়ার জন্য বেস্ট, কারণ হচ্ছে এখানে প্রথমত খুবই ফেয়ার প্রাইসে ওকে। হোটেলগুলো পাওয়া যায়। তাহরির স্কয়ার তো হচ্ছে, এটা এলাকার নাম হচ্ছে ডাউনটাউন আর কি, ডাউনটাউন কায়রো, হুম। ডাউনটাউন কায়রোতে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা বলা যেতে পারে একটা সেন্টার। এখান থেকে কায়রোর যেই সমস্ত পর্যটন স্পটগুলো আছে সেগুলো খুবই কাছাকাছি সময়ে যাওয়া যায়, বা জার্নিটা খুবই অল্প হয়। কিন্তু আমরা যদি গিজায় পিরামিডের পাশে হোটেল নিতে চাই, সেক্ষেত্রে আমরা শুধু একটা সুবিধা পাবো, সেটা হচ্ছে আমরা পিরামিড ভিউ একটা হোটেল পাবো। হুম। কিন্তু আমাদের জার্নি করার জন্য প্রতিদিনই মোটামুটি ভালো একটা রাস্তা জার্নি করা লাগবে। তো এই কারণে হচ্ছে ডাউনটাউনকে সিলেক্ট করা। আরেকটা কারণ হচ্ছে, বড় একটা রিজন হচ্ছে যে এখানে হোটেলগুলোর ফেয়ার কম থাকে। তো এটাই হচ্ছে সেই নাইল রিভার। হ্যাঁ, এটাই নাইল রিভার। আসলে আমাদের বাংলাদেশে প্রচলিত হচ্ছে নীল নদ হিসাবে। হ্যাঁ। এই কারণে অনেকে হয়তো এখানে ভাবে একটু যে এটার থামাবেও পানিও নীল হয়তো। হবে, কিন্তু বিষয়টা এমন না। এটার পানিও আমাদের বাংলাদেশের সাধারণ নদীর পানির মতোই কিছুটা সবুজাভ। আমরা এখন যাচ্ছি স্ফিংসে। আর স্ফিংস ক্রিয়েচারটা এমন, এটার পুরো বডিটা হচ্ছে একটা সিংহের এবং মাথা হচ্ছে মানুষের। আর এটা বানানোর উদ্দেশ্য ছিল যে সিংহর যেমন শৌর্যবীর্য থাকে, সিংহ যেমন সাহসী থাকে, সিংহের মতো রাজারা তাদের শৌর্যবীর্য প্রকাশ করার জন্য বা দেখানোর জন্য এই ধরনের ক্রিয়েচারগুলো বানাতো। ইজিপ্টে এরকম স্ফিংস প্রচুর আছে, অনেক আছে। এর মধ্যে এই স্ফিংসটা হচ্ছে সবচেয়ে বড়। এই যে সামনে যেটা দেখা হ্যাঁ, যাচ্ছে আমাদের এটা। সামনে যেটা দেখা যাচ্ছে, মুখটা যেটা মুখ হবে, আমরা আরো কাছে যাব। তো এটা হচ্ছে সবচেয়ে বড়, এই জন্য এটাকে বলা হয় দ্য গ্রেট স্ফিংস। ওকে। আর এটার যে মুখমণ্ডলটা, এই মুখমণ্ডলটা হচ্ছে কিং খাফরের মুখমণ্ডল এটা। ওকে। আর আমরা এখানে যে তিনটা বড় বড় পিরামিড দেখতে পাচ্ছি, এই বড় বড় তিনটা পিরামিডের সবচেয়ে বড়টা হচ্ছে
কিং খুফুর পিরামিড, কোনটা? ওইটা একদম এই যে, ডান right দিকেরটা। পাশে। হ্যাঁ, ওকে। দ্বিতীয়টা হচ্ছে কিং খাফরের পিরামিড, আর তার Okay. পিরামিডের সামনেই তার স্ফিংসটা দেওয়া, তার স্ফিংসটা বানানো আর কি। আর তৃতীয়টা হচ্ছে মেনকাওরের পিরামিড। আর Last? আমরা লাস্টটা হচ্ছে মেনকাওরের পিরামিড, যেটা হচ্ছে তিনটার মধ্যে ছোট। মূলত এখানে মোট 9টা পিরামিড আছে, যেগুলো এরিয়াটাতে? হ্যাঁ এই পিরামিড কমপ্লেক্সে মোট 9টা পিরামিড আছে। আর এই পিরামিডগুলো বানানো হয়েছে মূলত আলাবাস্টার, গ্রানাইট এই ধরনের পাথর দিয়ে, যে পাথরগুলোর ওজন 2 টন থেকে নিয়ে 70 টন পর্যন্ত আছে। এবং এই যে জায়গাটা, এই জায়গাটার আমরা বিভিন্ন মুভিতে এই জায়গার সিন দেখতে পাই। যেমন আমার মুভিটার নাম মনে নেই, এখানে একটা ইয়ে আছে, উনি বিখ্যাত গোয়েন্দা ছিলেন, তো তার ইজিপ্ট ভ্রমণের সময় সে এখানে বসে চা পান করছেন, এরকম একটা সিন আছে। আর এই জায়গার মানে কি বলে এটাকে, উল্লেখ করা আছে আর কি এই জায়গাটা। تعالى علي كده بشوف دول جروب এই যে এগুলো সব হচ্ছে গ্রানাইট পাথরের। এটা হচ্ছে দ্য গ্রেট স্ফিংস। আর এটা হচ্ছে ইজিপশিয়ান রাজারা মূলত তাদের মাথায় চুল ছিল না, তারা টাক করে রাখতো। তো তারা এক ধরনের স্কার্ফ ব্যবহার করতো, তো এই জন্য দেখতে পাবেন কানের 2 সাইডে যে অবয়বটা, এটা হচ্ছে তাদের স্কার্ফের একটা অবয়ব। আর এছাড়া তাদের মুখে তারা দাড়িও রাখতো না, কিন্তু তারা লম্বা এক ধরনের দাড়ি হিসাবে এক ধরনের জিনিস তারা এখানে লাগায় রাখতো। তো ওর দেখেন নাকও ভাঙ্গা, তো তার দাড়িটা হচ্ছে পড়ে গেছে, যেহেতু পাথর কালের বিবর্তনে পড়ে গেছে। আর স্কার্ফও মোটামুটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তার নাকটার বিষয়ে এরকমই আছে যে নাপোলিয়ন যখন ইজিপ্ট বিজয় করে, তখন নাপোলিয়নের বাহিনী কামান মেরে তার নাক ভেঙে দিচ্ছে। এটা প্রসিদ্ধ। not allowed. Mic not allowed here. Sorry. ওকে ওকে ওকে, ওই আর India? কিং খাফরের পিরামিডের সামনে, এবং কিং খাফরে হচ্ছে কিং খুফুর ছেলে। আর এই পিরামিডটার উচ্চতা বর্তমানে আছে 143 মিটার, যেটা আসলে আরেকটু উঁচু ছিল, 2-3 মিটার আরো উঁচু ছিল, যেটা সময়ের বিবর্তনে একটু একটু করে কমে গেছে। আর এটা সামনেই হচ্ছে স্ফিংস, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। আর কিং খাফরে খুবই পাওয়ারফুল রাজা ছিল। তার একটা মানে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার পিরামিডটা নির্মাণ করা, কারণ এই পিরামিড নির্মাণ করতে যে পাথরগুলো, এই পাথরগুলো আনা হয়েছে আসওয়ান এরিয়া থেকে। তো আরো অনেক বছর ধরে তাদেরকে এইখানে কর্মীদেরকে কাজ করানো হয়েছে, কাজে লাগায় রাখা হয়েছে। তো যদি সে খুবই পাওয়ারফুল রাজা না হতো, তাহলে এই কাজটা সে করাইতে পারতো না। তো তার বাবাও ছিল খুবই পাওয়ারফুল রাজা কিং খুফু, এবং তারপর কিং খাফরেও খুবই পাওয়ারফুল হিসেবেই সে এটাও নির্মাণ করছে, পাশাপাশি স্ফিংসও নির্মাণ করছে। আর স্ফিংসটা সম্পূর্ণ একটা পাথরে নির্মাণ করা। আর এর সামনে হচ্ছে এই যে কিছু পুরানো ইয়াটিয়া আছে, পাথর টাথর আছে। ফুফু ভাইয়া, তো আপনার পিরামিডের ভিতরে যাতায়াতের জন্য, যেমন এক পিরামিড থেকে আরেক পিরামিডে যাওয়ার জন্য ভিতরে হচ্ছে লিঙ্কে বাস আছে, সেই বাসগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো হচ্ছে ফ্রি অফ কস্ট, এগুলোর জন্য আপনার আলাদা কোনো টাকা দিতে হবে না। এটা একটার পরে একটা হচ্ছে সিরিয়ালি যাইতে থাকে, শুধু আপনার একটু জিজ্ঞেস করতে হবে এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে এই বাসটা কোথায় যাইতেছে, বা পরবর্তী পিরামিডে তো হচ্ছে শুরুর যে জায়গাটা আমরা যেখানে আসছিলাম সেখানে যাওয়ার জন্য ওনাদের জিজ্ঞেস করলে ওনারা বাস দেখাই দেবে। একবার টিকিট কাইটা ফেললে তারপরে আপনার তেমন স্ক্যামের কোনো সুযোগ নেই। শুধু আপনার যে জায়গাটা আছে যেখানে আমরা উঠা ভিউ পয়েন্টে যাব, সেই জায়গাটা একটু মূলত স্ক্যাম হয়। তো ওই জায়গায় আপনাদের দাম কইরা এখানে করলে তাহলে আর স্ক্যামের যে ব্যাপারটা আছে সেটা আর পিরামিড এরিয়ার ভিতরে অত্যন্ত পড়বে না। ওকে, তো আমরা এখন আছি ওয়ার্ল্ডের লার্জেস্ট পিরামিডের সামনে। এটা হচ্ছে কিং খুফুর পিরামিড, এবং পৃথিবীতে যত পিরামিড আছে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই পিরামিডটা, উচ্চতার দিক দিয়ে, প্রশস্ততার দিক দিয়ে। এই কারণে এই পিরামিডকে বলা হয় দ্য গ্রেট পিরামিড। আর আরেকটু নাম লাগানো হয়, দ্য গ্রেট পিরামিড অফ গিজা লাগানো হয় এলাকার উপর বেস করে, কারণ আমরা যে এলাকাটায় আছি এলাকার নাম হচ্ছে গিজা নেফ্রোপলিস। তো ওই যে উপরে যে জায়গাটা দেখা যাচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে ভিতরে ঢোকার জন্য রাস্তা খুঁজছিল আর কি, এরকম করে। কিন্তু মূলত ভিতরে ঢোকার রাস্তা হচ্ছে ওই যেখানে কিছু মানুষ ভিড় করে আছে, ওই দিক দিয়ে তারপর তারা খুঁজে পেয়েছে। আমার জানাটা হয়তো ভুলও হতে পারে উপরের বিষয়টা নিয়ে, কারণ আমি যেটা জেনেছি, একবার জেনেছি যে
এখানে নাকি রাজারা বসতো, কিন্তু পরবর্তীতে জানছি যে না, এটা তো কবর দেওয়ার জন্য বানানো হয়েছে, তাহলে রাজারা বসবো কেন? হুম। তো ওইটা হয়তো ভিতরে প্রবেশদ্বার হিসেবে করছে। এখনো মাঝে মাঝে দেখা যায় ওইখানে, দেখেন ইয়ার মতো আছে একটু হ্যাঁ, লোহার মতো, বিভিন্ন গবেষক দলকে দেখা যায়, হয়তো তার ওই দিক দিয়ে কোনো রাস্তা ফাইন্ড আউট করছে, যেটা আমরা এখনো মানে পাবলিক করে নেই আর কি। কিন্তু এখন যেটা পাবলিক করা, এই প্রবেশদ্বার হচ্ছে ওইটা, আমরা আরো কাছে যাই। আর এটার ভিতরে যে কিংস চেম্বার, এটার ভিতরে তাপমাত্রা কিন্তু সব সময় একই রকম থাকে, এবং পিরামিডের জন্য যেভাবে ছিল সেভাবেই তো করা হয়েছে কিংস চেম্বারের, মানে পিরামিডের আগে থেকে যেরকম ছিল ওইরকম ভাবেই আছে। হ্যাঁ ওইরকম আছে, এখানে কোনো চেঞ্জ হয় নাই। সামান্য চেঞ্জ কি হয়েছে, ধরেন যে ভিতরের যে রাস্তাগুলো, এখানে একটু কাঠ বসানো হয়েছে যাতে পা ফেলতে সুবিধা হয়, এবং কিছু লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ অন্ধকারে না পড়ে যায়। এছাড়া আর কোনো পরিবর্তন করা হয়নি। আর ভিতরে ঢুকতেছে মানুষ। পিরামিড বানানোর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এখানে রাজারা নিজেদের কবর দিবে, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটার ভিতর কোনো মমি পাওয়া যায়নি, কোনো পিরামিডের ভিতরে কোনো লাশ, যেটাকে আমরা বলি, কোনো লাশ পাওয়া যায়নি। এখান থেকে মোটামুটি 3টা পিরামিডের ভালোই ভিউ দেখা যায়। তারপর আমরা এখান থেকে উট নিয়ে সামনে আরেকটা স্থানে যাব, ওইখান থেকে একদম পারফেক্টলি 9টা পিরামিড দেখা যায়। তো ভিউ পয়েন্টে যাওয়ার জন্য যে জায়গাটা আছে এখান থেকে মূলত হচ্ছে উট নিয়ে ওইখানে যেতে হয়। তো ওইখানে যাওয়া আসার অন্য কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র আপনি উট আর ঘোড়ার গাড়িতে যাতায়াত করতে পারবেন। তো এইটা হচ্ছে আরেকটা স্ক্যামের জায়গা। এখানে আপনার যদি সাথে একজন অ্যারাবিক স্পিকার না থাকে, তাহলে এখানে প্রচুর পরিমাণে আপনি স্ক্যামের শিকার হতে। মূলত আমাদের সর্বপ্রথম আমাদের কাছে চাইছিল হচ্ছে 1500 পাউন্ড এখানে উট নেওয়ার জন্য। যখন আমরা গেছি, এই 1500 পাউন্ড থেকে আমরা কথা বল 2 জনের জন্য কথাবার্তা বলে দামাদামি করে ঝগড়াঝাটি করে আমরা না হলেও 20 মিনিট এখানে ঝগড়াঝাটি করছি তাদের সাথে। আপনি অনায়াসে ঝগড়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাদের সাথে দরদাম তর্কাতর্কি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কোনো সিরিয়াস ইস্যু না, এখানে এটা স্বাভাবিক ব্যাপার। এটার পরে আপনারা মাত্র 400 পাউন্ডে, এই 1500 পাউন্ডের জায়গায় 400 পাউন্ডে যাওয়া আসা ছবি তোলা সব কিছু একদম 2টা উটের জন্য ম্যানেজ করছি। তো এইখানে আসার পরে ভিউ পয়েন্টটা তো অবশ্যই যেতে হবে আপনাদের। ভিউ পয়েন্টটা থেকে যে ভিউগুলা, পিকচারগুলো, যে সুন্দর 3টা পিরামিড একসাথে পিকচারগুলো আসে, এটা আপনি অন্য কোনো জায়গা থেকে পাবেন না। তো এখান থেকে অবশ্যই যেতে হবে। على حسين حمر الوقت يا رب. استاذ ايه ده؟ انت تخشوا بالكرش؟ انت تخشوا بيه هو؟ تمام، خشوا بالسلامة مش السرعة. واحدة واحدة مو فاصل. تمام اوكي. اكثر ما يخلي اوكي. انا افكر ان شاء الله، ايش اكيد. انا افكر. مسلمة؟ الحمد لله. يلا يا سارة اسحب يا ابني. اسحب يا محمود يا خضر. عم اشرف. انا ما باخد طونه وقفت على وقت بقى. ايه. ماشي يا خضر، يلا يا حوت. يا عم خليه ياخد بقى. ماشي يا معلم. يلا. ماشي يا عم. অ্যারাবিক যে ইজিপশিয়ান একটা ফিল আছে, সেটা আপনার ওঠার পর থেকেই অনুভব করতে শুরু করবেন। কারণ এখানে মানুষজন অনেক কম আসে, মানুষজন ওখানে বেশি থাকে, এদিকে মূলত মানুষ খুবই কম আসে। তো অল্প কিছু মানুষ এখানে দেখবেন। আর হচ্ছে উঠে চড়ার যে ফিলটা আছে, উঠে ওঠার যে ফিলটা আছে মরুভূমির ভিতরে, এটা পাবেন অবশ্যই এখানে আসার পরে। তো এটা কোনোভাবে আপনারা মিস করেন না। আর এখান থেকে যে পিরামিডের ভিউটা, সেটা আপনারা ভিডিওতে অল্প কিছু দেখতে পারতেছেন। কিছু পিকচার আছে আমার কাছে, যেগুলো আমি আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখবো, চাইলে ওইখানে আপনারা দেখতে পারেন, ওইখানে আমি সবগুলো দিয়ে রাখবো।
এইখানে যে ভিউটা দেখতেছেন এটা আসলে পিছন দিক থেকে দেখা যায়। আমাদের সাথে এক্সট্রা লোকজন ছিল না, আমরা সোলো ট্রাভেলার, মূলত আমি হচ্ছে সোলো ট্রাভেল করি, সো তার জন্য এই ভিউটা আমরা নিজের জন্য করতে পারছেন। যদি আপনারা গ্রুপে আসেন তাহলে অবশ্যই হচ্ছে ভিডিও ক্যামেরাটা অন্য কারো কাছে রাখবেন, সে দূর থেকে আপনার এরকম একটা ভিউ করে দিতে পারবে। যদিও এখানে ড্রোনটা টোটালি নিষিদ্ধ, এই জন্য আসলে অনেক সুন্দর সুন্দর ফুটেজ অনেকে চাইলেও নিতে পারে না, তো আপনারা হচ্ছে এইভাবে নিতে পারেন। এটা পিছনে যে আমার কাছে ছিল তার কাছে আসলে আমার দেওয়ার কথা এরকম খেয়ালও ছিল না, ওইটা পড়ছি তাড়াতাড়ি করে চলে আসছি এইদিকে। তো ওইটি সামনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে যাবে প্রথমে হচ্ছে আপনার ঘোড়ার ভিতরে ওনার যারা আছে, সরি ঘোড়া না তো উট, ঘোড়া তো উনি নিয়ে যাচ্ছে, উটের ভিতরে আপনার কিছু ছবি তুলে দিবে। এটা তোলার পরে হচ্ছে আপনি নিচে নামবেন, নিচে নামে এখানে রিল করতে পারবেন, রিল বানাতে পারবেন অল্প সময়ে যেহেতু দিবে। আর অল্প সময় পরে হচ্ছে আপনার নিচে নামাবে, নিচে নামায় হচ্ছে আপনি এখানে ছবি তুলবেন। ভিউটা এখানে এই যে ভিউটা দেখতেছেন, এই ভিউটাতে মূলত আমরা সবাই ছবি তুলে। এই ভিউটাতে 3টা পিরামিড পর পর একটার পিছনে একটা, এবং সামনে ছোট 3টা পিরামিড, টোটাল এখানে 9টা পিরামিড আছে। 9টা পিরামিড একসাথে দেখা যায়, এখানে অনেক সুন্দর এই যে এটা ছবি হচ্ছে পিরামিডের জন্য ছবি নেওয়ার জন্য। দেখেন একসাথে 3টা না 9টা, এই যে সামনে 3টা, 6, ওই যে ওইখানে 3টা, 9টা। 9টা। হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা কনসার্ট এরিয়া সাজাচ্ছে। উটের যে ট্যুরটা আছে এটা দেওয়ার পরে মূলত আমাদের হচ্ছে ওইখানের যে পিরামিড অফ গিজা, এটার ট্যুরটা শেষ করেছি। এটার পরে হচ্ছে একটা ছোট পিরামিড আছে আরেক জায়গায়, যেটা বলা হয় পিরামিডটা স্টেপ পিরামিড বলে, অথবা এই পিরামিড অফ ডেজোর বলে। ওইটাতে আমরা যাওয়ার জন্য আসছি, তো অলরেডি অনেক সময় হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়ার জন্য আসলাম। এইটার সামনে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা মূলত অনেক এক্সপেন্সিভ। তো এক্সপেন্সিভ হইলেও আসলে ওরকম খুব বেশি আহামরি দাম না, তারপরে মোটামুটি অন্যান্য জায়গা থেকে এটা মূলত একটা আর কি ইজিপ্টের মধ্যে এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে পিরামিডের ভিতরে চলে আসলাম। এখানে এরিয়ার ভিতরে হচ্ছে প্রথমে ছোট একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটাতে আপনার কিছু মমির হচ্ছে যে বক্সগুলো আছে, বক্সগুলা তাদের হাতিয়ার জিনিসপত্র এইসব কিছু দেওয়া আছে, এটা দেখার জন্য চলে আসলাম। আপনার দিন শেষে আসলে ওই পিরামিডগুলো দেখার পরে এটা অনেকেই আসে না, তারপরে আমরা গেলাম হচ্ছে যে আসলে এদের ঐতিহ্যটা, ইতিহাসটা দেখার জন্য। এটা আসলে আমার কাছে অর্থিত মনে হয়েছে। ইতিহাসগুলা সম্পূর্ণটা আসলে মানুষ জানতে পারে না। ইজিপ্টের ইতিহাস মূলত লেখা হয়েছে একটা পুরোহিতের কাহিনীকে ইয়ে করে, একজন পুরোহিত সে বর্ণনা করছে, ওই কাহিনীটাই পরবর্তীতে ইয়ে করা হয়েছে আর কি, লিপিবদ্ধ করা হয়েছে বা ইয়ে করা হয়েছে। আর পাঠোদ্ধার করা হয়েছে রোসেট্টা নামে একটা পাথরের কারণে। ওই পাথরের মধ্যে প্রথমে লেখা ছিল এই পিরামিডটাতে আসলে হেঁটে যাওয়া যায় না, অন্যান্য পিরামিডগুলোতে যেরকম এখানে বাস ছিল এখানে নাই, এখানে আপনার গাড়ি নিয়ে আসতে হবে, প্রাইভেট কার নিয়ে আসতে হবে। তো আমরা যে মিউজিয়ামটা দেখলাম সেটা হচ্ছে ঢুকার প্রথমেই হচ্ছে ছোট্ট একটা মিউজিয়াম, ওইখান থেকে করার পর বের হয়ে আমরা হচ্ছে সামনে আমাদের গাড়ি অপেক্ষা করতেছে, গাড়িতে যাব। গাড়ি দিয়ে হচ্ছে পিরামিডের পরের অংশটা যাব। গাড়ি দিয়ে যাওয়ার জন্য মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগে ওইখানে যাইতে। সো এখানে আসলে যদি আপনারা যাতায়াত করেন অবশ্যই হচ্ছে গাড়ি নিয়ে আসবেন, গাড়ি ছাড়া এটাতে যাতায়াত মোটামুটি অসম্ভব। আচ্ছা, আমরা এখন আসছি হচ্ছে জোসেরের স্টেপ পিরামিডে। স্টেপ পিরামিড, স্টেপ পিরামিডটার নামকরণ করার কারণ হচ্ছে আমাদের যে পিরামিডটা একটু দেখান, এই পিরামিডটা হচ্ছে 6টা স্টেপে বানানো। আর এই পিরামিডটা যে ডিজাইন করছিল তার নাম ছিল ইমহোতেপ অথবা আইমহোতেপ, এই ধরনের কোন একটা নাম। মানে তখনকার সময়েও ডিজাইনার এই কনসেপ্টটা ছিল। আর এই পিরামিডটা বানানোর পরেই, এটা হচ্ছে রাজা জোসেরের কবর দেওয়ার জন্য বানানো হয়েছিল। এটা বানানোর পরেই মূলত ইয়া হয়েছে, এটা থেকে অনুপ্রাণিত হয়ে গ্রেট পিরামিড গুলো যেগুলো গিজায় ওইগুলো বানানো হয়েছে। বাংলাদেশ
Oh, that is philosophy. الكاميرات ممنوع؟ صور عادي بس يعني نو صور عادية اه صور عادية. تمام. থ্যাংক ইউ। আচ্ছা এখানে এমনিতে স্টিলের ইয়ে লাগাইছে, এছাড়া যে পিলারগুলো আছে এই পিলারগুলো ওই সময়কার পিলারই, কোনো চেঞ্জ হয়নি বা কিছু হয়নি। মোটামুটি অনেক উঁচাই আছে, লম্বা মানুষের জন্য হালকা একটু মাথাটা দেখে গেলেই হয়। হ্যাঁ, আর ইয়াতে সময় মানে প্রাচীন ইজিপশিয়ানরা তো লম্বা ছিল না তো, দেখেন এটা কতটুকু পর্যন্ত। কিন্তু ইয়া পিরামিডের মধ্যে আবার এমন না, গ্রেট পিরামিডের ভিতরে যেটা ওইটা আবার এমন না। ভিতরে ছোট একটা রুম, কিংস চেম্বার, নিচে আছে কুইন্স চেম্বার, আর এছাড়া অল্প কিছু আছে, কিন্তু এত বড় খালি বা ফাঁকা জায়গা নেই। নিচে এটা কি বলতো? দেখে মনে হচ্ছে মমি এটাকে শোয়াই রাখছিল। এটা তো মূলত ইয়ার জন্যই বানাইছে, কবর দেওয়ার জন্যই বানাইছিল রাজা জোসেফের, তো তার কবরের জায়গাটাই হয়তো এটা। এবং দেখেন এটা আরো নিচে 4টা রাস্তা ঢুকছে, নিচে দিয়ে আরো 4টা রাস্তা ঢুকছে। 4টা 4 কোণায় রাস্তা হ্যাঁ, ঢুকছে। তো এগুলো হয়তো আরো নিচে, এগুলো এখনো কোনো ইয়া নাই, অ্যাক্সেস নাই, সামনে হয়তো দিবে আমাদের। বালুর কারণে বের কারণে নিচে পড়ে গেছিল, তারপর খোদাই করে এই যে এখানে কিছু ইয়া বের করছে, যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন মন্দির, তারপরে কিছু মানুষের বাসা এরকম। আর এই যে দেখেন হিয়ারোগ্লিফিক্সের বড় বড় আর্টগুলো, এগুলো 3,500 4,000 বছর ধরে এইভাবেই রয়েছে। আচ্ছা, পিরামিড অফ গিজাতে যে ভিতরে জায়গাগুলো আছে সেটা আসলে এত দামি, এত টাকা দিয়ে টিকিট নিয়ে ভিতরে ঢুকে দেখাটা আমার কাছে অর্থিত মনে হয় নাই। এবং আমার কাছে সাথে যে গাইড ছিল সে হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট, আলাজাহারিতে পড়ালেখা করে। তো সেও বলছিল যে ওইটা না যায়, এখানে যে স্টেপ পিরামিড আছে, স্টেপ পিরামিডের ভিতরে সবগুলো জায়গা দেখতে পারেন। স্টেপ পিরামিডের হচ্ছে যতগুলো টিকিট ছিল আমরা সবগুলো টিকিট নিয়ে নিচ্ছি, এবং সবগুলো জিনিস দেখে আমার কাছে অর্থিত মনে হয়েছে। প্রথমত হচ্ছে খুব বেশি ভিড় ছিল না, এবং এদের ইতিহাস যে হাইরোগ্লিফিক্স থেকে শুরু করে সব কিছু, যেখানে পিরামিড হচ্ছে আপনার যেখানে মমিটা হচ্ছে শোয়ায় রাখা হয় সেই জায়গাটা দেখতে পারছি আমরা। তারপরে হচ্ছে এখানে যে এদের হাইরোগ্লিফিক্সগুলো আছে, এদের আর্টগুলো আছে, এত 1000 বছর পুরাতন যে জিনিসগুলো আছে সবগুলো আমরা এখানে এসে দেখতে পারছি। তো এইগুলো দেখার জন্য আপনার স্টেপ পিরামিডটা অবশ্যই ভিজিট করবে। তাদের শিল্পকর্মগুলো দেখেন, পাথরের উপর তারা সূক্ষ্মভাবে এই জিনিসগুলো এঁকে রাখছে। এবং এত এত বছর হয়ে গেছে এগুলা এই যে এগুলো বুঝে আর যাবে। ছিল